শুরুতে জানিয়ে দিব হানিয়ার হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ, যা বলছে আইআরজিসি। জানিয়ে দেব ৯/১১ হামলায় অভিযুক্ত খালিদের সাথে করা সমঝোতা চুক্তি বাতিল করছে যুক্তরাষ্ট্র। এছাড়া রয়েছে বাংলাদেশ নিয়ে উদ্বেগ জানিয়ে ব্লিংকেনকে ২২ সিনেটরের চিঠি। সর্বশেষ জানিয়ে দিব চীনের মধ্যস্থতা চায় না ইউক্রেন, বলছে জেলেনস্কি। এবার ইসমাইল হানিয়ার তদন্ত প্রতিবেদন প্রকাশ, যা বলছে আইআরজিসি। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া তেহরানে তার বাসভবনের বাইরে থেকে নিক্ষেপ করা একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে নিহত হন বলে জানিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। হানিয়ার হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আইআরজিসি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, হানিয়া হত্যাকাণ্ডের পদক্ষেপটি বর্বর ইসরায়েলি শাসক গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত এবং এটি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনে ঘটানো হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী হানিয়ার থাকা জায়গায় বাইরে থেকে তার বাসভবনে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়, যেটি ছিল প্রায় ৭ কেজি ওজনের এবং একটি ওয়ারহেড সহ একটি স্বল্প পাল্লার প্রজেক্টাইলের মাধ্যমে পরিচালনা করা হয়। হানিয়ার রক্তের প্রতিশোধ নেওয়া হবে বলে উল্লেখ করে বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে জানায়, সন্ত্রাসী ইসরায়েলি সরকার অবশ্যই উপযুক্ত সময় ও স্থানে কঠোর শাস্তির মুখোমুখি হবে। এর আগে বুধবার তেহরানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিজ বাসভবনে দেহরক্ষী সহ নিহত হয়েছেন। পরে বৃহস্পতিবার তেহরানে প্রথম জানাজা পড়ার পর শুক্রবার কাতারের দোহায় জানাজা ও শ্রদ্ধা জানানো শেষে হানিয়াকে দাফন করা হয়। তার উভয় জানাজায় জনতার ঢল নামে। এদিকে হামলার অভিযুক্ত খালিদের সাথে সমঝোতা চুক্তি বাতিল করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ২০০১ সালের সেপ্টেম্বর মাসে ৯/১১ সন্ত্রাসী হামলায় পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদের সঙ্গে গত বুধবার সমঝোতা চুক্তি করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই ঘোষণার পর ২ দিন পর এবার গতকাল শুক্রবার চুক্তিটি বাতিলের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড না দেওয়ার শর্তে মার্কিন পেন্টাগনের সাথে সমঝোতা চুক্তিতে রাজি হয়েছিল খালিদ ও তার ২ সহযোগী। বুধবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন খালিদ শেখ মোহাম্মদ এবং তার ২ সহযোগী তাদের সমঝোতা চুক্তির কথা জানায়। এই ঘোষণার পরই ৯/১১ সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তি স্বজনদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এসব মামলার তদারকি করা শুনান এসকালিয়ার কাছে পাঠানো এক চিঠিতে অস্টিন লিখেছেন, অভিযুক্তদের সঙ্গে বিচার বহির্ভূত চুক্তিতে পৌঁছানোর সিদ্ধান্তের যে তাৎপর্য রয়েছে তার আলোকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার উপরই বর্তায়, সেটা মেনে নিচ্ছি। আমি উপরে উল্লেখিত ক্ষেত্রে ঘোষণা করছি, গত ৩১শে জুলাই স্বাক্ষরিত ৩টি বিচারপূর্ব সমঝোতা চুক্তি প্রত্যাহার করা হলো। কিউবার গুয়েতনামো বেসামরিক ঘাঁটিতে বেশ কয়েক বছর ধরে খালিদ ও তার ২ সহযোগীকে আটক করে রাখা হয়েছিল। তাদের বিরুদ্ধে মামলাগুলো বছরের পর বছর ধরে বিচারপূর্ব অবস্থায় আটকে আছে। চলতি সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, খালিদ শেখ মোহাম্মদ, ওয়ালিদ বিন আতাশ এবং মোস্তফা আল হাওয়াসির সঙ্গে মার্কিন সরকারের একটি চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী এই সন্দেহভাজনেরা তাদের দোষ স্বীকার করবেন এবং এর বিনিময়ে তাদের এমন মামলার বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই মিলবে যে মামলায় তাদের মৃত্যুদণ্ড হতে পারত। সাবেক আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তির একজন হিসেবে পরিচিত এই খালিদ। এবার বাংলাদেশকে নিয়ে উদ্বেগ জানিয়ে ব্লিংকেনকে ২২ সিনেটরের চিঠি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি দিয়েছেন দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। উচ্চকক্ষ সিনেটের ২২ জন সদস্য। দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিনেটের সদস্য ক্রিস ভ্যান হোলেন এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এই তথ্য। ক্রিস ভ্যান হোলেন ছাড়াও বাকি যেসব সিনেট সদস্য চিঠিতে স্বাক্ষর করেছেন তারা হলেন সিনেট সদস্য এডওয়ার্ড জে মার্কি, সিনেট সদস্য ডিক ডারবিন এবং সিনেট সদস্য কেইন, সিনেট সদস্য জেইফ মার্কেল, সিনেট সদস্য ক্রিস মার্ফি এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্য জিম মার্ক গরভান, বিল কাটিং এবং শেথ মল্টন, লরি ট্রাহান, জো উইলসন, ডিনা টাইটাস, গ্রেস ম্যাং, গেরি কেলোনি, গ্যাভি অ্যামো, আলেকসান্দ্রিয়া ওকাসিও, কার্টোস ইলহান ওমর, নিদ্রিয়া ড্যান কিডলি, বারবারা লি এবং জেমস ময়লান।
চিঠিতে বাংলাদেশ সম্পর্কিত কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী পরিস্থিতির পাশাপাশি গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন জনপ্রতিনিধিরা। তারা অসন্তোষ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে শ্রমিকদের দমনপীড়ন এবং সাংস্কৃতিক কোটা সংস্কার আন্দোলন দমনে র্যাবকে ব্যবহার করা নিয়েও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর এই এলিট ফোর্সকে 2017 সালে নিষেধাজ্ঞা দেয় মার্কিন প্রশাসন। সেই নিষেধাজ্ঞা এখনও প্রত্যাহার করা হয়নি। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার পরিস্থিতিকে আরও সুসংহত করতে এই দেশে যুক্তরাষ্ট্রের তৎপরতা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন তারা। চিঠিতে অ্যান্টনি ব্লিংকেনের উদ্দেশ্যে মার্কিন এই আইন প্রণেতারা লেখেন, বাংলাদেশের বর্তমান গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে প্রশ্ন ও গভীর উদ্বেগের মধ্য দিয়ে আমরা আপনার উদ্দেশ্যে এই চিঠি লিখেছি। বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনকারী এবং দেশটির ক্ষমতাসীন সরকারের মধ্যকার সাম্প্রতিক সংঘাত নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ 2024 সালে 7 জানুয়ারি যে নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ এবং অন্যান্য পর্যবেক্ষকদের কাছে সেই নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত এবং প্রশ্নবিদ্ধ। বাংলাদেশ সরকারের ক্ষমতাসীন সরকারের বিভিন্ন পদক্ষেপ দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করেছে। ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন এই সরকার দেশের শ্রমিকদের অনুকূলে নীতি গ্রহণে ব্যর্থ হয়েছে এবং অতি সম্প্রতিকালে সরকারি চাকরিতে প্রচলিত কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে বন্দুক, কাঁদানে গ্যাস ব্যবহার সহ প্রায় সপ্তাহ জুড়ে দেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ঘটনাও ঘটেছে। এই আন্দোলনে এ পর্যন্ত 170 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন হাজারেরও বেশি এবং গ্রেফতার হয়েছেন হাজার হাজার। আন্দোলন দমনে দাঙ্গা পুলিশের পাশাপাশি এলিট ফোর্স র্যাবেরও ব্যবহার করেছে সরকার, যেই বাহিনীকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সারা দেশে কারফিউ জারি এবং কারফিউয়ের সময় লোকজনকে দেখামাত্র গুলির নির্দেশও দিয়েছে সরকার বলে জানতে পেরেছি আমরা। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আইনের শাসন, গণতন্ত্রের অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা প্রভৃতি নীতির উপর পারস্পরিক এবং শ্রদ্ধা ও ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এদিকে চীনের মধ্যস্থতা চায় না ইউক্রেন, বলছে জেলেনস্কি। গত 29 মাস ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হচ্ছে রাশিয়ার। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের মধ্যস্থতা করার জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট তা নাকচ করে দিয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি জানিয়ে দিয়েছেন বেইজিংয়ের মধ্যস্থতা তিনি চান না। ডয়চে ভেলে জানিয়েছে, জেলেনস্কিকে বলেছেন, চীন চাইলেই রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে পারে যুদ্ধ বন্ধ করার জন্য। আমরা বেইজিংয়ের মধ্যস্থতা চাই না। বেইজিং রাশিয়ার সঙ্গে কথা বলুক। সম্প্রতি সুইজারল্যান্ডে ইউক্রেনের একটি শান্তি বৈঠক ডেকেছিল। স্বাভাবিকভাবেই সেখানে রাশিয়াকে ডাকা হয়নি বলেই সম্ভবত চীন তাতে যোগ দেয়নি। শুধু তাই নয়, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে চীন গিয়েছিলেন, সেখানেও যুদ্ধের নিন্দা করেনি বেইজিং, বরং পরবর্তীকালে রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল ও গ্যাস কিনেছে। এদিকে প্রথমবারের মতো মার্কিন F-16 যুদ্ধবিমান হাতে পেয়েছে ইউক্রেন। যদিও অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্র F-16 যুদ্ধবিমান ইউক্রেনে দেওয়ার কথা বলেছিল। F-16 চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়েছিল ফাইটার চালকদের। ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে থাকা রাশিয়ার সেনাবাহিনী যে কোনো দিন F-16 যুদ্ধবিমান থেকে গুলি করে নামিয়ে দেবে।